ওকে, সো আমরা আস্তে আস্তে শুরু করি, বাকিরা পরে জয়েন করুক, সমস্যা নাই। সো আজকে আমাদের এই সেমিকন্ডাক্টর আর সুপার কন্ডাক্টিভিটির যে টপিক দুইটা, এই দুইটা জিনিস আমরা শেষ করব। ঠিক আছে? তো তাহলে আমরা স্টুডেন্ট বুক থেকে তোমাদেরকে ওই আগের ব্যাচের ভিডিও অলরেডি দিয়ে দিচ্ছিলাম, বাট স্টিল আমরা আজকে এখানে সেমিকন্ডাক্টরের এই পুরো টপিকটা স্টুডেন্ট বুক থেকে আরেকবার দেখে নিব যে তারা এখানের মধ্যে কি বলতেছে। ওকে, তো এখন তোমাদেরকে ও লেভেলসে থাকতে সময় আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিলাম কেমিস্ট্রি রিলেটেড, যে তোমরা ফ্লেম টেস্ট যে পড়ছো, ফ্লেম টেস্টে যে কালার দেখো, ওই কালারটার অ্যাকচুয়ালি রিজনটা কি, কালারটা কেন দেখা যায়? ডিফারেন্ট এনার্জি লেভেলস এর জন্য। ডিফারেন্ট এনার্জি লেভেল থাকে ওখানের মধ্যে, বেসিক্যালি ইলেকট্রন ট্রানজিশন নামের একটা জিনিস হয়। ঠিক আছে? যে ইলেকট্রনস গুলি কি করে, তুমি যখন নাকি ফ্লেমের মধ্যে নিয়ে যাবা, তখন ইলেকট্রন গুলি ফ্লেমের থেকে এনার্জি গেইন করে তারা আপার এনার্জি লেভেলে জাম্প করে। এরপরে আপার এনার্জি লেভেলে তারা অ্যাকচুয়ালি স্টেবল না, ওইটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। ঠিক আছে? তো তাহলে ইলেকট্রন গুলি ওই এক্সাইটেড স্টেট থেকে তখন আবার কি করে, নিচে নেমে আসে। তো উপরে উঠতে সময় তারা কি করছিল, এনার্জি গেইন করছিল। সো তাহলে এখন নিচে নামতে সময় তারা কি করবে, এনার্জি রিলিজ করবে। তো এই যে তারা এনার্জিটা রিলিজ করে, এই এনার্জিটা রিলিজ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থ্রুতে। সো ওই সময় তোমাদেরকে একটা কথা বলছিলাম, ফোটন, এই টার্মটা মনে আছে কাবিও? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে ফোটন জিনিসটা কি, ফোটন হলো আমাদের ক্যারিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জির ক্যারিয়ার। সো এই ফোটনের ব্যাপারে আমরা ওয়েভস এর চ্যাপ্টারে ডিটেইলসে পড়বো। এখনের জন্য জাস্ট আমরা এরকম বলে রাখতেছি কি, ওই যে আমাদের ইলেকট্রনটা কি করলো, আপার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করতে সময় তখন এরকম ফোটন রিলিজ করে। এই ফোটনের ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ড করে আমাদের ফ্লেমের কালারটা দেখতে কেমন হবে। ঠিক আছে? এখন আমাদের এগুলি লাগবে না, এই ফোটনের এইসব ডেসক্রিপশন লাগবে না। আমাদের জাস্ট একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, কি জিনিস, atoms have what, energy levels, তাই না? কয়টা এনার্জি লেভেল থাকে একটা অ্যাটমে? 7টা। একটা অ্যাটমের 7টা করে এনার্জি লেভেল থাকে। ঠিক আছে? যে কোনো এলিমেন্ট তুমি বলো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, যে কোনো তুমি এরকম বলো, এলিমেন্ট বলো, তার কয়টা এনার্জি লেভেল থাকবে? 7টা। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি, এনার্জি লেভেল গুলি এক একটা এক এক এনার্জির ভ্যালু তার মধ্যে থাকে। ঠিক আছে? এক একটা এরকম এক এক রকমের এনার্জির ভ্যালু থাকে। সো এখন আমাদের মেইন যে কাজটা, আমরা লাস্ট ক্লাসে যে কয়টা জিনিস পড়ছি, কি জিনিস পড়ছি, এই যে ব্যান্ড, এই ব্যান্ড গুলি অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় কেন, যখন নাকি কি থাকে, এনার্জি লেভেল গুলা অনেক ক্লোজলি স্পেস থাকে, যে এনার্জি লেভেল গুলা যদি খুব খুব কি করে, কাছাকাছি থাকে, সো তখন কি হয়, ডিসক্রিট ভ্যালুর থেকে, তোমাদের এই দুইটা ওয়ার্ডের, এই ওয়ার্ডটার মিনিং আমাদের জানতে হবে। সরি, এই ডিসক্রিট, এই ডিসক্রিট মানেটা কি তোমাদের মনে আছে? আমরা ও লেভেলসে থাকতে সময় বলতে গেলে মোরলেস একটা মুখস্থ টাইপের অ্যান্সার লিখতাম, তাই না? যে একটা গ্রাফ আঁকলাম, দেন গ্রাফ আঁকার পরে দেন বললো যে এই গ্রাফে, বা একটা ডেটা দিল, এরকম বললো যে এই গ্রাফে তুমি রিপ্রেজেন্ট করবে এই ডেটাটাকে। সো তাহলে কেমন টাইপের গ্রাফ আঁকবা, তুমি কি বার বার চার্ট ড্র করবা নাকি একটা লাইন গ্রাফ ড্র করবা? সো তখন আমরা কি বলতাম, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল যদি হয়, তো তাহলে তার জন্য আমরা কি করি, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য আমরা বার চার্ট ড্র করি। ঠিক আছে? ওই ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল গুলোর মধ্যে ডিসক্রিট ভেরিয়েবলও বলা হয়। ঠিক আছে? ডিসক্রিট মানে কি, যার নাকি জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু থাকে। ওকে, যার নাকি কি নাই, কোনো রেঞ্জ নাই। ডিসক্রিট মানে হলো a single value with no range, তার কি থাকে না, কোনো রেঞ্জ থাকে না। আর
ডিসক্রিট এনার্জি লেভেল মানে এই এনার্জি লেভেল গুলার এনার্জির ভ্যালু কি ফিক্সড, যে কোন একটা সিঙ্গেল ভ্যালু থাকবে, ঠিক আছে। আর ব্যান্ড কাকে বলা হয়? ব্যান্ড মানেই বোঝা যাইতেছে যে মোর দ্যান ওয়ান, তাই না? তো তাহলে ব্যান্ড মানে হলো কি দেয়ার উইল বি আ রেঞ্জ অফ এনার্জি, এখানে কি থাকবে একটা এনার্জির একটা রেঞ্জ থাকবে, ম্যাক্সিমাম থেকে মিনিমাম এরকম একটা সার্টেন একটা রেঞ্জ থাকে, যার জন্য তাকে কি বলা হয় ব্যান্ড বলা হয়। তো ব্যান্ড আর সিঙ্গেল একটা এনার্জি লেভেল এই দুইটার মধ্যে ডিফারেন্সের ব্যাপারে তাদের এখানে ফার্স্ট আর সেকেন্ড প্যারাগুলাতে এক্সপ্লেন করা আছে, ওই জিনিসটা আমরা এখন পড়বো স্টুডেন্ট বুক থেকে। তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, conduction in semiconductors. Semiconductors are generally solid materials that only have a small number of delocalized electron. Delocalized electron কারা? যারা নাকি কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে। ফ্রি ইলেকট্রন যারা তাদেরকে ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়। ওই যে বলেই দিছে পাশে যে দ্যাট আর ফ্রি টু কন্ডাক্ট, মানে কি a typical example is silicon. সিলিকন হলো একটা গ্রুপ 4 এর এলিমেন্ট, তার জন্য তাকে কি বলা হয় সেমিকন্ডাক্টর বলা হয়। তো বলতেছে কি a typical example is silicon, one of the most common elements on earth, ঠিক আছে। এখানের মধ্যে আমরা একটা লিস্ট করছিলাম কমন এলিমেন্টস অন আর্থ এর, সবচেয়ে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হলো অক্সিজেন, এরপর সিলিকন, এরপর অ্যালুমিনিয়াম, এরকম একটা লিস্ট আছে আর কি, ঠিক আছে। তো আর্থের মধ্যে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হলো সিলিকন। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, ফ্রি অ্যাটমস। ফ্রি অ্যাটম মানে কি একটা সিঙ্গেল অ্যাটম, ঠিক আছে। একটা অ্যাটম একা যদি থাকে তার কি থাকে, ফ্রি অ্যাটমস হ্যাভ আ সিরিজ অফ ডিসক্রিট এনার্জি লেভেলস। কয়টা এনার্জি লেভেল থাকে আনিসা? 7. 7। সো তাহলে একটা সিঙ্গেল অ্যাটম যে নাকি অন্য কোনো অ্যাটমের আশেপাশে নাই, তার জন্য আলাদা আলাদা করে কয়টা এনার্জি লেভেল থাকবে? 7টা এনার্জি লেভেল থাকবে, in which we can find the electrons depending on what, depending on the energy the electrons have. ইলেকট্রন যদি বেশি এনার্জি রিসিভ করে সো তাহলে ইলেকট্রন গুলাকে কোথায় পাবো? হায়ার এনার্জি লেভেলে পাবো। ইলেকট্রন গুলি যদি কম এনার্জি গেইন করে থাকে বা ইলেকট্রন গুলার যদি এনার্জি কম থাকে সো তাহলে তাদেরকে কোথায় পাবো? লোয়ার এনার্জি লেভেল গুলাতে পাবো, ঠিক আছে। তো এখন বলতেছে কি যে if an electron receives enough energy it will leave the atom altogether leaving behind an ion, যেটা তোমরা কি পড়ছো কেমিস্ট্রিতে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এমন পড়ছো না? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, ওই ব্যাপারটা কি যে 1 মোল অফ ইলেকট্রনকে আউটার শেল থেকে এসকেপ করানোর জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জি তোমার কি দেওয়া লাগবে, ইনপুট দেওয়া লাগবে, ওইটাকে কি বলা হয়? দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এরপরে একবার 1 মোল অফ ইলেকট্রন নিয়ে নেওয়ার পরে এরপর তো আর সে নিউট্রাল অ্যাটম থাকতেছে না, সে কি হয়ে যাইতেছে? একটা পজিটিভলি চার্জড আয়ন হয়ে যাচ্ছে। সো তাহলে এরপরে তার থেকে ইলেকট্রন রিমুভ করাইতে কি লাগবে? আর একটু বেশি এনার্জি লাগবে, এমন টাইপের ব্যাপার। তো এখানের মধ্যে আমাদের মেইন কথাটা হলো কি যে ইলেকট্রনরা কোথায় থাকে প্রভা? ইলেকট্রনস এক্সিস্ট ইন দা এনার্জি লেভেলস। হায়ার এনার্জি ইলেকট্রন হলে পরে হায়ার এনার্জি লেভেলে পাবো, লোয়ার এনার্জি ইলেকট্রন হলে পরে লোয়ার এনার্জি লেভেলে পাবো, ঠিক আছে। এটা কার জন্য? একটা সিঙ্গেল অ্যাটমের জন্য, যে যেই অ্যাটম অন্য কোনো অ্যাটমের আশেপাশে নাই, যে কোনো বন্ডিং করে নাই আর কি, ওকে। এখন সলিডের কথা স্পেসিফিক্যালি কেন বলতেছে দেখো, in solid materials where there are many atoms close together. So solid এর মধ্যে অ্যাটম তো আর একা থাকে না, অনেকগুলি অ্যাটম কি থাকে? very closely spaced packed together থাকে, তাই না? So তাহলে in solid materials where there are many atoms close together the allowed energy levels, ওই যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের কয়টা করে এনার্জি লেভেল থাকে? 7টা। সো তাহলে এই এনার্জি লেভেল গুলা কি থাকে? এনার্জি লেভেল গুলা তো জাস্ট একটা সিঙ্গেল ভ্যালিউ, কিন্তু যখন নাকি অনেকগুলি অ্যাটম এরকম কাছাকাছি আছে, তো অনেকগুলি অ্যাটম এরকম মিলে তারা কি করবে? এরকম কাছাকাছি কয়েকটা এনার্জি লেভেল, মনে করো একটা অ্যাটমের এনার্জি একটু বেশি আর একটা অ্যাটমের এনার্জি একটু কম, তো এরকম তারা কম্বাইন হয়ে, যে দেখো তারা এই যে মনে করো এই 3টে এনার্জি লেভেল কম্বাইন হয়ে তারা কি করলো? একটা রেঞ্জ ক্রিয়েট করলো। তারা এটা আমি একটু নোটপ্যাডের মধ্যে এঁকে দেখাই। ব্যাপারটা হলো এরকম
লেটস সি। আচ্ছা, সো এই হলো ফার্স্টে আমাদের একটা অ্যাটম, অ্যাটম নাম্বার 1। তার এনার্জি লেভেল গুলা হলো এরকম 1 2 3 4 5 6 7। দেন অ্যাটম নাম্বার 2, তার জন্য আমি এরকম এনার্জি লেভেল গুলো আঁকতেছি যে তার অ্যাডজাসেন্ট, একদম তার পাশে। এরপরে তার পাশে আরেকটা আঁকি, এরকম এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমের এনার্জি লেভেল গুলা একটু কম বেশি। কেন? বিকজ প্রত্যেকটা অ্যাটমের মধ্যে এনার্জির ভ্যালু সেম থাকে না নরমালি, বিকজ এক একজনের একটু একটু না একটু হলে একটু কি থাকে, তাদের মধ্যে ডিফারেন্স থাকে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে মনে করো আরো একটা, এটার এনার্জি একটু কমের দিকে। তো এরকম ক্লোজলি স্পেস অনেক 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 এরকম অ্যাটম গুলি মিলে ওভারঅল কি করবে, এই যে মনে করো আমরা 7th এনার্জি লেভেলটা নিয়ে যদি কাজ করি, দেখো তার ম্যাক্সিমাম এনার্জি হলো এইটা, তার মিনিমাম এনার্জি হলো এইটা। সেই ম্যাক্সিমাম আর মিনিমাম মিলে তাদের সিঙ্গেল একটা এনার্জির ভ্যালু থাকতেছে। ওয়েট 1 মিনিট, স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আসছে এখন। ওকে, সো যেটা বলতেছিলাম, দেখো এই এনার্জি লেভেল গুলার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু গুলো আমি কি করলাম, কানেক্ট করলাম। তো এখন দেখো তো এখানে কি ক্রিয়েট হইতেছে, একটা রেঞ্জ ক্রিয়েট হইলো না? যে ইলেকট্রন গুলার, যে 7 নাম্বার এনার্জি লেভেলে থাকা ইলেকট্রন গুলার কি আছে, দেয়ার ইজ নাও আ রেঞ্জ অফ এনার্জিস। সো এখন আর তাদেরকে আমরা কি বলবো না, এনার্জি লেভেল বলবো না, তাদেরকে আমরা কি বলবো, ব্যান্ড। রেঞ্জ। এতক্ষণ এনার্জি লেভেল ছিল মানে সিঙ্গেল একটা এনার্জির ভ্যালু ছিল, বাট নাও সিন্স দেয়ার ইজ আ নাম্বার অফ এনার্জি লেভেল ক্লোজ টুগেদার, তো তারা একটা রেঞ্জ ক্রিয়েট করে, তো এর জন্য তাদেরকে কি বলা হয়, ব্যান্ড বলা হয়, ঠিক আছে? ব্যান্ড অফ এনার্জি, একটা সার্টেন মিনিমাম থেকে একটা সার্টেন ম্যাক্সিমাম পর্যন্ত যে কোনো এনার্জি কি থাকতে পারে, ইলেকট্রনটার মধ্যে থাকতে পারে। ব্যাপারটাকে বুঝতে পারতেছো কি বলতেছে, যে সলিডের মধ্যে কিভাবে ব্যান্ড গুলা প্রডিউস হয়? প্রভা, তো তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি কি বলতেছে, দেখো এই যে ইন সলিড ম্যাটেরিয়ালস দেয়ার আর মেনি মেনি অ্যাটমস ক্লোজ টুগেদার, দ্য অ্যালাউড এনার্জি লেভেলস, ওই এনার্জি লেভেল গুলা এত বেশি কাছাকাছি থাকে যে তাদের ওভারঅল কি হয়, একটা ব্যান্ড ক্রিয়েট করে। সো তাহলে বিকামস মাচ ওয়াইডার। সো তাহলে সিঙ্গেল এনার্জি লেভেল থেকে ওটা কি হয়ে যায়, একটু ওয়াইড হয়ে যায়, যে এনার্জির ভ্যালু একটা ফিক্সড একটা ভ্যালু ছিল, কিন্তু ফিক্সড ভ্যালু থেকে সে এখন কি হলো, একটা রেঞ্জ অফ ভ্যালুস পাচ্ছে। সো তাহলে এর জন্য তাকে কি বলবো আমরা, এনার্জি ব্যান্ড। কেন? এই যে the electrons can have a large range of energies and still be within the same band. সো এই ব্যান্ডের মধ্যে, ব্যান্ডের একটা রেঞ্জ আছে না, ম্যাক্সিমাম থেকে মিনিমাম। তো তাহলে ওই রেঞ্জের মধ্যে যে কোনো এনার্জির ভ্যালু থাকলে পরে ইলেকট্রনটা কি করবে, ওই স্পেসিফিক এনার্জি ব্যান্ডের মধ্যে এক্সিস্ট করবে, ঠিক আছে? তো এইখান থেকে আমাদের এই ব্যান্ডের কনসেপ্টটা আসছে। ওখান থেকে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের থিওরিটা। তো এখানে কি বলতেছে দেখো, there are energy amounts which are forbidden for the electrons. এই ব্যাপারটা আমরা ডিটেইলে পড়বো পরে, যে আমাদের স্পেসিফিক কতগুলো এনার্জির ভ্যালু আছে যেগুলা কখনোই পসিবল না, ঠিক আছে? But it is a very different situation from the highly limited energy levels of isolated electrons. তো এটা আমাদের এখনের দরকার নাই। এখনের জন্য আমাদের যে জিনিসটা বোঝার দরকার ওটা হলো, as these energy bands are created by collecting, কি বলে, by collective grouping of solids atoms, the bands are attributed to the semiconductor as a whole rather than to individual atoms. So তাহলে আমরা অ্যাটমিক এনার্জি লেভেল নিয়ে যদি কাজ করি কেমিস্ট্রিতে বা কোয়ান্টাম ফিজিক্সে, আমরা কি করব, সিঙ্গেল সিঙ্গেল অ্যাটম নিয়ে কাজ করব। কিন্তু এখন তো আমরা অ্যাটম নিয়ে কাজ করতেছি না, আমরা কি করতেছি, পুরো একটা সলিড ম্যাটেরিয়াল নিতেছি। তো সলিড, একটা সলিড ম্যাটেরিয়ালের মধ্যে কি জাস্ট একটা অ্যাটম থাকবে কাবিও? একটা সলিড অ্যাটমের মধ্যে কি থাকবে, বিলিয়নস এন্ড বিলিয়নস অফ অ্যাটমস থাকবে, তাই না? সো তাহলে এর জন্য তাদেরকে আমরা কি বলতেছি না, তাদেরকে আমরা
এখন আর অ্যাটমিক এনার্জি লেভেল বলতেছি না, তাদেরকে এর জন্য আমরা কি করতেছি, পুরাটা অ্যাজ আ হোল সলিড হিসেবে ট্রিট করতেছি, ঠিক আছে। তো এরকমই একটা ব্যান্ডের নাম আছে, যে ব্যান্ডটাকে আমরা কি বলি, দেয়ার ইজ আ এনার্জি ব্যান্ড, কি বলে, এনার্জি লেভেল কল্ড দা ভ্যালেন্স ব্যান্ড। এখানে কি হয়, ইলেকট্রনস উইথ দি, কি বলে, উইথ দিস অ্যামাউন্ট অফ এনার্জি রিমেইন টাইট টু দ্য অ্যাটমস এন্ড ডু নট ফর্ম পার্ট অফ এনি ইলেকট্রিক কারেন্ট। সো এরকমই একটা ব্যান্ডের নাম কি, ভ্যালেন্স ব্যান্ড। যেখানে কি, ভ্যালেন্স ব্যান্ড মানে হলো আউটার শেল ইলেকট্রন গুলা যেখানে কি করে থাকে, আটকায় থাকে, তাই না। লাস্ট ক্লাসে আমরা এটা দেখছিলাম যে কি, ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন গুলো কারা, যারা নাকি অ্যাটমের সাথে বাউন্ড হয়ে আছে, যারা নাকি নট ফ্রি টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। সো তাহলে তারা কি করতে পারে না, ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন গুলি কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে না। কখন করবে তারা পার্টিসিপেশন, যখন নাকি তারা ভ্যালেন্স ব্যান্ড থেকে ছুটে যেয়ে কন্ডাকশন ব্যান্ডে যাবে। হাউ ক্যান দে ডু দ্যাট, বাই গেইনিং এনার্জি, ঠিক আছে। তো ওই ব্যাপারটা এখানে মধ্যে বলবো যে দোজ দ্যাট গেইন এনার্জি জাম্প টু দ্য কন্ডাকশন ব্যান্ড। তো তার মানে ভ্যালেন্স ব্যান্ডে আটকায় থাকতে সময় তো আর তারা কি করতে পারে নাই, কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে নাই। সো how can they participate in the conduction process, only and only if they become free. Now what is the process of them becoming free, যেটা হলো gaining energy, ঠিক আছে। তারা একটা certain amount of energy gain করে কি করবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে, ওই কন্ডাকশন ব্যান্ডে দে আর ফ্রি টু মুভ, সো ওখানে তারা কি করতে পারবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, ঠিক আছে। and become delocalized, তো তার মানে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানে কি, সে ডিলোকালাইজড হয়ে গেছে, মানে সে ফ্রি হয়ে গেছে, সে স্পেসিফিক কোন অ্যাটমের কাছে বাউন্ড না, ওকে। and can move through the semiconductor as part of the current. তো তাহলে সেমিকন্ডাক্টরের মধ্যে একটা টাইপ অফ কন্ডাকশন প্রসিডিওর কি, ফ্রি ইলেকট্রনরা কি করবে, কন্ডাকশনের কাজ করবে। কিভাবে ফ্রি ইলেকট্রন গুলি কন্ডাকশনের কাজ করে, তারা তো ফার্স্টে ভ্যালেন্স ব্যান্ডে আটকায় থাকে, তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কিভাবে যায়, যদি তারা এনার্জি গেইন করে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তো তাহলে এই ব্যাপারটা তো আমরা লাস্ট ক্লাসে কভার করে আসছিলাম এমনিও, যে সেমিকন্ডাক্টরের জন্য, যে থার্মিস্টরের জন্য বলছিলাম না, যে টেম্পারেচার বাড়লে কেন থার্মিস্টর আরো ভালোভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, বা তার রেজিস্ট্যান্স কেন কমে যায়, বিকজ অফ দিস, যে যখন টেম্পারেচার বাড়ে, the number of electrons that jump from the valence band to the conduction band is very very high. তো তাহলে এত বেশি ইলেকট্রন কি করে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়াতে অনেক বেশি ফ্রি ইলেকট্রন বেড়ে যায়, সো দ্যাটস ওয়াই দে ক্যান পার্টিসিপেট ইন দ্য কন্ডাকশন প্রসেস। সো কারেন্ট বেড়ে যায় মানে রেজিস্ট্যান্স কমে যায়, এমন টাইপের ব্যাপার। তো এই কথাটা এখানে মধ্যে বলতেছে, দেখো, the number of delocalized electrons in a semiconductor is low compared with metals. So তাহলে সেমিকন্ডাক্টরের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন মেটালের মতো এত বেশি না। সো তার মানে কি, and so the current they will carry will therefore be lower than metals for the same applied voltage. So তার মানে সেম ভোল্টেজের জন্য, যে for the same voltage, sorry, for the same voltage metals carry more electricity or more current, basically carry more current than semiconductors. এটা তো আন্ডারস্ট্যান্ডেবল, কেন, বিকজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কম, তাই না। সো তাহলে যার নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কম, সে তো এত বেশি কারেন্ট কন্ডাক্ট করতে পারবে না, এটাই নরমাল। কিন্তু এই যে হায়ার টেম্পারেচারে এসে কি কাহিনীটা হয়, at higher temperatures they have more conduction electrons as more and more electrons are elevated in the conduction band. যে নরমাল রুম টেম্পারেচারে মেটালের ফ্রি ইলেকট্রন বেশি, সো মেটাল কি করে, বেশি করে কারেন্ট কন্ডাক্ট করতে পারে দেন দ্য সেমিকন্ডাক্টরস। কিন্তু যখন টেম্পারেচার বেড়ে যায়, হোয়াট হ্যাপেন্স, যখন টেম্পারেচার বেড়ে যায় তখন সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আরো আরো ইলেকট্রন জাম্প করতে থাকে। সো তাহলে তার নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কি হতে থাকে, বাড়তে থাকে। সো তাহলে
there will be a temperature related reduction in current due to increased collision with fixed atoms. So তাহলে temperature related reduction in current এটা কিসে? ওই যে নাম্বার অফ কলিশন বাড়লে পরে কি হয়? ড্রিফট ভেলোসিটি কমে যায় বলছিলাম না, মনে আছে? নাম্বার অফ কলিশন যত বাড়বে ড্রিফট ভেলোসিটি কমবে, এটা মাস্ট। মেটালের জন্য বলো, সেমিকন্ডাক্টরের জন্য বলো, সেম। কিন্তু যে বাট the increase in available conduction electron is a much bigger effect. So এই ব্যাপারটা আমরা লাস্ট ক্লাসে লিখছিলাম, তাই না? নোটপ্যাডের মধ্যে যে এখানের মধ্যে লিখছিলাম যে কি নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম সিগনিফিকেন্টলি বাড়ে, তাই না? ইট হ্যাজ আ গ্রেটার ইফেক্ট। যে কি বলে থার্মিস্টরের জন্য টেম্পারেচার বাড়লে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়ে অনেক বেশি ভাবে। আর এখানের মধ্যে কি হয়? ড্রিফট ভেলোসিটিটা কমে, ইয়েস দ্যাটস ট্রু, কিন্তু ইনক্রিজ ইন দা নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের অ্যামাউন্টটা খুবই সিগনিফিকেন্ট, বা ডিক্রিজ ইন ড্রিফট ভেলোসিটি থেকে ইনক্রিজ ইন এন এর ভ্যালুটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই হোয়াট হ্যাপেন্স, ওভারঅল দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন কারেন্ট, সো তার মানে ডিক্রিজ ইন রেজিস্ট্যান্স আর কি। সো ওই কথাটাই তারা স্টুডেন্ট বুকে এইভাবে করে বলছেন যে ওভারঅল a semiconductor will carry more current as the temperature goes up. Its resistivity effectively drops as the temperature rises. ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হলো? থার্মিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপালের অ্যাকচুয়ালি তারা একটা এক্সপ্লেনেশন দিছে। কেমন টাইপের ব্যাপার? যে থার্মিস্টরের যেরকম কি হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, তো ওই ব্যাপারটা এখানের মধ্যে হচ্ছে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তো এখন আমাদের আজকের একটা নতুন কনসেপ্ট, কন্ডাকশন হোলস। সো একটা তো আমরা অলরেডি দেখছি যে সেমিকন্ডাক্টর কি করতে পারে, মেটালের মতনই ডিলোকালাইজড ইলেকট্রনের থ্রুতে ইলেকট্রিসিটি কন্ডাকশনের কাজ করতে পারে, তাই না? সেমিকন্ডাক্টরে আরো একটা মোড অফ কন্ডাকশন আছে, যেটা কি পজিটিভ হোল। এই ব্যাপারটা আসলে কি? এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। কেমন? ব্যাপারটা হলো এরকম, এখানের মধ্যে আঁকা আছে, আমি একটা কাজ করি, ওয়েট, সরি, আচ্ছা আমি উপরে অন্য একটা রোর মধ্যে আঁকবো নি, সমস্যা নেই। তো এখন দেখো এখানের মধ্যে আমরা সেমিকন্ডাক্টরের কন্ডাকশন প্রসেসের কথা কি বলছি, তারা তো ডিলোকালাইজড ইলেকট্রন দিয়ে কন্ডাকশন করতে পারেই, সাথে তাদের এডিশনাল একটা মোড অফ কন্ডাকশন আছে, যেটাকে আমরা কি বলতেছি, পজিটিভ হোল। হাউ ডাজ দিস অ্যাকচুয়ালি ওয়ার্ক? পজিটিভ হোলের কন্ডাকশন প্রসেসটা কিভাবে কাজ করে আমরা দেখি। এখানের মধ্যে খেয়াল করো, একটা সেমিকন্ডাক্টর আছে, এখন সে কি করবে, অল্প কিছু নাম্বার অফ যে ডিলোকালাইজড ইলেকট্রন ছিল তারা তো কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতেছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু যখন নাকি তুমি কি করলে, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তাই না? এই যে দেখো একটা ব্যাটারি অ্যাড করছে, এই যে পজিটিভ এই নেগেটিভ টার্মিনাল, আর এই যে মাঝে দিয়ে যে গোল্লা 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 দিয়ে দিছে, এগুলো হলো কি সেমিকন্ডাক্টরের ওই অ্যাটম গুলা, ঠিক আছে? তো এখন দেখো সেমিকন্ডাক্টরের নরমালি কি থাকে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন গুলা আটকায় থাকে, তাই না কাবিও? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এই যে সেমিকন্ডাক্টরে কি করতেছে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন গুলি আটকায় আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। নাও হোয়াট হ্যাপেন্স, যেই অ্যাটমটা, ঠিক আছে, অ্যাটমের তো আউটার শেলে ইলেকট্রন গুলা আছে, এই যে আউটার শেলে ইলেকট্রন, আউটার শেলে ইলেকট্রন, আউটার শেলে ইলেকট্রন, আউটার শেলে ইলেকট্রন, চারটা ইলেকট্রন আঁকলাম কেন? বিকজ সেমিকন্ডাক্টর হলো গ্রুপ 4 এলিমেন্ট, তো তার মানে তাদের আউটার শেলে কয়টা ইলেকট্রন? চারটা ইলেকট্রন বেসিক্যালি, তাই না? তো এখন দেখো যেই অ্যাটমটা কার কাছে, পজিটিভ টার্মিনালের বেশি কাছে, সে কি করবে, পজিটিভ টার্মিনালের কাছে থেকে বেশি একটা ফোর্স ফিল করবে না? হ্যাঁ। তো এখন এই যে পজিটিভ টার্মিনালের কাছে যে অ্যাটমটা আছে, তার আউটার শেলে তো সে তার ইলেকট্রনটাকে ধরে রাখতেছে, তার যতটুকু শক্তি আছে সে ওইটা দিয়ে কি করার ট্রাই করতেছে, ইলেকট্রনটাকে হোল্ড করে রাখার ট্রাই করতেছে। কিন্তু যদি কি হয়, টেম্পারেচার ইনক্রিজের জন্য হোক বা এরকম এক্সেসিভ অ্যাট্রাকটিভ ফোর্স ফ্রম দা পজিটিভ টার্মিনাল হোক,
ফর এনি কেস যদি ইলেকট্রন কি করে অ্যাটমের থেকে ছুটে এসে পজিটিভ টার্মিনালে চলে যায়, তো এখন কি হবে বলতো? এই যে অ্যাটমটা ছিল, এই অ্যাটমটা এখন কি হয়ে পজিটিভলি যাবে? চার্জ হয়ে যাবে অ্যাটমটা। ভেরি গুড। সো এই অ্যাটমটা কি হয়ে যাবে? ইট উইল বিকাম পজিটিভলি চার্জ বিকজ অফ ল্যাক অফ ইলেকট্রনস, তাই না? একটা ইলেকট্রন তার কাছ থেকে কি করলো? পজিটিভ টার্মিনালটা টেনে নিয়ে গেছে, বা ইলেকট্রনটা পজিটিভ টার্মিনালের কাছে বেশি ফোর্সফুলি অ্যাট্রাক্টেড হয়েছে দেখে সে চলে গেছে। নাও দেয়ার ইজ আ হোল ফর এন ইলেকট্রন, তাই না? যে এই অ্যাটমটার কি আছে, তার একটা ইলেকট্রন রিসিভ করার একটা টেন্ডেন্সি আছে, রাইট? তো এখন সে কি করতে চাবে? সে তার অ্যাডজাসেন্ট যে অ্যাটম আছে, মানে তার পাশে যে অ্যাটম আছে, তার পাশের অ্যাটমের থেকে ইলেকট্রন টানাটানি শুরু করবে। তার কাছ থেকে নিয়ে নিছে ব্যাটারি, কিন্তু ব্যাটারির সাথে তো আর সে শক্তি দিয়ে পারবে না, বিকজ ব্যাটারির এখানে তো পজিটিভ টার্মিনাল। তো এখন এখানের মধ্যে কি করতেছে সে? তার পাশে যে অ্যাডজাসেন্ট যে অ্যাটমটা আছে, তার এই অ্যাডজাসেন্ট অ্যাটমের থেকে সে কি করবে? একটা ইলেকট্রন পুল করে নিজের কাছে নিয়ে আসবে, সো দ্যাট তার যে পজিটিভ হোলটা ক্রিয়েট হয়েছিল ওই হোলটা কি হয়ে যায়? ফিল আপ হয়ে যায়। দেন যার কাছ থেকে অ্যাটম কি বলে, যার কাছ থেকে ইলেকট্রনটা নিল, সে এখন কি হয়ে যাবে? পজিটিভলি চার্জড হয়ে যাবে। সে আবার তার পাশের জনের কাছ থেকে টান দিবে, এরপরে সে পজিটিভলি চার্জ হয়ে যাবে, সে তার পাশের জনের কাছ থেকে টান দিবে, সে পজিটিভলি চার্জ হয়ে যাবে, সে তার পাশের জনের কাছ থেকে নিবে। এরকম করতে 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 ওভারঅল কি হয় দেখো, আমাদের কারেন্টের ফ্লো, আমরা কি বলছিলাম ও লেভেলসে থাকতে সময় এই জিনিসটা বলছিলাম, এটা আরেকবার বলে দেই, সার্কিটের চ্যাপ্টারে আমরা আবার পাবো। তোমাদেরকে একটা জিনিস বলে রাখছিলাম কি, কারেন্ট ফ্লো করে কোন টার্মিনাল থেকে কোন টার্মিনালে নাফিস? কারেন্ট ফ্লোস ফ্রম positive to negative, right? Current flows from positive to negative, but electron flows from where to where? Electron flow করে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে, রাইট? তো তাহলে এই জিনিসটা দেখো উপরে এরকম লিখে রাখছি, ইলেকট্রনের ফ্লোয়িং এর ডিরেকশন হলো নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে, আর পজিটিভ হোলটা সারপ্রাইজিংলি কি করতেছে? সারপ্রাইজিংলি না, এটা অ্যাকচুয়ালি আমাদের এক্সপেক্টেড। পজিটিভ টার্মিনালটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? ইট উইল গো অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল টুয়ার্ডস হোয়াট? টুয়ার্ডস দ্য নেগেটিভ টার্মিনাল। তো এখানের মধ্যে কাজটা কি হইতেছে তোমরা এখন জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা এই পজিটিভ হোলের তাহলে কাজটা কি? পজিটিভ হোলটা অ্যাকচুয়ালি আমাদের কন্ডাকশন প্রসেসে অল্প হইলেও হেল্প করতেছে। হাউ? নরমালি তো জাস্ট কি করতো, ফ্রি ইলেকট্রন গুলি মানে ডিলোকালাইজড ইলেকট্রন গুলি শুধু কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করত, কিন্তু এখন অ্যাটম গুলি যারা নাকি কি হয়ে যাচ্ছে, চার্জড আপ হয়ে যাচ্ছে, যারা নাকি ইলেকট্রন লুজ করতেছে, তারা কি করতেছে? দে আর অ্যাকচুয়ালি স্পিডিং আপ দ্য প্রসেস, অর দে আর অ্যাকচুয়ালি ডাবলিং দ্য প্রসেস। যে কি হইতেছে, ইলেকট্রনের ফ্লোয়িং এর রেটটা, ইলেকট্রন তো যাচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে, তারা ইলেকট্রনের ফ্লো এর রেটটা কি করতেছে? এনহান্স করতেছে, বাড়ায় দিতেছে। কিভাবে? ওই যে তারা নিজেরা পজিটিভলি চার্জ হয়ে যাওয়াতে কি করতেছে আনিসা, তারা নিজেরা পজিটিভলি চার্জ হয়ে যাওয়াতে তারা পাশের জনের কাছ থেকে ইলেকট্রন টেনে আনতে কি করতেছে? ব্যাটারিকে হেল্প করতেছে না? হ্যাঁ। তো তাহলে এখানের জন্য কি করতেছে? ব্যাটারি তো তার ওখানের মধ্যে কি করলো? ইলেকট্রনের ফ্লো এর মুভমেন্ট করাইতেছে, ওইটা তো আছেই। এখানে পজিটিভ হোলের ক্রিয়েশনের জন্য হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য রেট এট হুইচ দ্য ইলেকট্রনস উড হ্যাভ ফ্লোড, ওইটা কি করতেছে? বাড়ায় দিতেছে। সো এখানে তুমি দুইটা ব্যাপার এরকম ভাবে চিন্তা করতে পারো, যে জিনিসটা এখানের মধ্যে লেখা আছে, আমরা ফার্স্ট এটা পড়ি, দেখি এখানের মধ্যে কি বলছে। when an electron enters the conduction band and moves away, মানে কি? ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে কই থেকে আসবে? কোষিয়া ভ্যালেন্স ব্যান্ড থেকেই তো সে এনার্জি গেইন করে উঠে এসে কন্ডাকশন ব্যান্ডে আসবে, তাই না? সো তাহলে when an electron enters the conduction band, তখন কি করে? and moves away, this leaves the atom with a positive charge. সো যেই কথাটা বললাম যে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেল, সো হোয়াট ইজ ইট রিমেইনিং বিহাইন্ড, অর হোয়াট ইজ ইট
লিভিং বিহাইন্ড একটা পজিটিভলি চার্জড অ্যাটম, তখন তো আর অ্যাটম বলা যাবে না, ওইটা হলো আয়ন হয়ে যাবে বেসিক্যালি। তো ওইটাকে বলা হয় কি, দেয়ার ইজ অ্যান এমটি স্পেস, এই যে the empty space the electron has left is referred to as a positive hole. So কি হবে, if an electron from another atom moves to fill the hole leaving its original atom with the hole, then the hole has moved. যেটা বললাম যে ব্যাটারির কাছের অ্যাটমটা, ইলেকট্রনটা গেল ব্যাটারির কাছে, সে তার পাশের জনের কাছ থেকে যে অ্যাডজাসেন্ট অ্যাটমের কাছ থেকে ইলেকট্রন নিয়ে এসে নিজের পজিটিভ চার্জটা ডিসচার্জ করে দিল, কিন্তু পাশের জনকে আবার ইনটার্ন কি বানাই দিছে, পজিটিভ বানাই দিছে। সো তাহলে পজিটিভ হোলটা কি করলো, প্রোগ্রেস করতেছে কোথায়, পজিটিভ টার্মিনালের থেকে নেগেটিভ টার্মিনালের দিকে, তাই না? সো এই কথাটা বলতেছে, কি বলতেছে যে as the electrons will be attracted to jump to the positive direction of an applied voltage, মানে কি ইলেকট্রনসরা কোথায় অ্যাট্রাক্টেড হবে, the electrons will get attracted to the positive terminal. সো এই কথাটা, তো তাহলে the hole will slowly appear to move in the opposite direction, যেটা আমরা দেখলাম একটু আগে, যে কি দেখছি, ইলেকট্রন মুভ করতেছে from negative terminal to positive terminal, কিন্তু পজিটিভ হোলের প্রোগ্রেশনটা কোন দিকে হচ্ছে, পজিটিভ হোলের প্রোগ্রেশনটা হচ্ছে ফ্রম দা পজিটিভ টার্মিনাল টুয়ার্ডস দা নেগেটিভ টার্মিনাল। তো এই কথাটা যে a positive hole moving towards the negative cathode is like an another charge carrier, তো যেটা বললাম যে ফ্রি ইলেকট্রন গুলি তো কন্ডাকশন প্রসেসের কাজ করতেছেই, পজিটিভ হোলের এই প্রোগ্রেশনটা কি করতেছে, it is acting as if it is itself an energy carrier or it is itself a charge carrier. So তাহলে কি হইতেছে, it is contributing to the amount of current. কারেন্ট অ্যাকচুয়ালি আগে যত রেটে ফ্লো করতো, পজিটিভ হোল থাকাতে কারেন্টের ভ্যালুটা কি হয়ে যাবে, এখানের মধ্যে এনহান্সড হবে, ঠিক আছে? সো তাহলে অ্যাডিং টু দা কারেন্ট ফ্লো ইন দা সেমিকন্ডাক্টর। সো ইট ইজ লাইক হোয়াট, ইলেকট্রোলাইসিসে যেরকম কি হয়, পজিটিভলি চার্জ পার্টিকেলরা নেগেটিভ টার্মিনালের কাছে যায়, নেগেটিভলি চার্জ পার্টিকেলরা পজিটিভ টার্মিনালের কাছে যায়, তাই না? সো তাহলে এখানের মধ্যে সেম ব্যাপারটা হইতেছে, এজ একসাথে at the same time the electron is going towards the positive terminal, the positive holes are going towards what, পজিটিভ হোলরা কার দিকে যাবে, নেগেটিভ টার্মিনালের কাছে অ্যাট্রাক্টেড হয়ে নেগেটিভ টার্মিনালের দিকে যাবে। সো এই কথাটা এখানের মধ্যে আমরা মার্ক করে রাখি, it is like current flow in electrolysis where what happens, positively and negatively charged particles are moving in the opposite directions at the same time. তো এই পজিটিভ হোলের এই কন্ডাকশন প্রসেস, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া মানে একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পর মানে ওই পজিটিভ হোলটা কি নেগেটিভ টার্মিনালের দিকে চলে যায়, আমি এটা নিয়ে একটু কনফিউজ হয়েছি। হ্যাঁ, এই যে ইলেকট্রনটা দিয়ে দেওয়ার পর এখানের মধ্যে দেখো, ডায়াগ্রামটা আমি মুছে আরেকবার আঁকি, যে দেখো ফার্স্টে এই অ্যাটম গুলো আছে, তাই না? এখন দেখো এই অ্যাটমটা একটা ইলেকট্রন লুজ করলো, তো সে এখন কি হয়ে গেছে, পজিটিভ, ঠিক আছে? আর বাকিগুলি কি আছে, এখনো নিউট্রাল আছে না? হ্যাঁ, ওকে, এখন সে তার পাশের জনের কাছ থেকে কি করবে, একটা ইলেকট্রন টেনে নিয়ে আসবে। তো তাহলে এখন সে নিজে কি হয়ে গেল, আবার নিউট্রাল হয়ে গেল না? পাশের জনকে পজিটিভ বানায়, সে এখন নিউট্রাল হয়ে গেল। তো তাহলে পজিটিভ হোলটা কোন দিকে প্রোগ্রেস করতেছে, আর নেগেটিভ টার্মিনালের দিকে, বুঝছি। নেগেটিভ টার্মিনালের দিকে। তো এখন যে পজিটিভ হলো সে এখন আবার তার পাশের জনের কাছ থেকে কি করবে, ইলেকট্রন টেনে নিয়ে আসবে, তাই না? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তো তাহলে ওইভাবে করে কি হচ্ছে, ইলেকট্রনটা মুভ করতেছে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে, আর পজিটিভ হোলটা মুভ করতেছে অপোজিট ডিরেকশনে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো তাহলে এইটা ছিল বেসিক্যালি আমাদের সেমিকন্ডাক্টরের ডিসকাশন, যে সেমিকন্ডাক্টরের কন্ডাকশন প্রসেস, একটা তো ফ্রি ইলেকট্রন দিয়ে তারা করেই, আর একটা তাদের কি থাকে, পজিটিভ হোল থাকে।
সো তাহলে as a whole what happens, electrons move from the negative terminal to the positive terminal, the positive holes progress from the positive terminal to the negative terminal. এটা মনে না থাকার কিছু নাই, বিকজ কি পজিটিভ টার্মিনালের কাছ থেকে তো পজিটিভ হোল রিপেলড হবে, আর কার কাছে অ্যাট্রাক্টেড হবে? পজিটিভ হোল। অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট। সো তাহলে ওইভাবে করে আমাদের মনে রাখলেই হবে, ঠিক আছে কাবিও? হ্যাঁ ভাইয়া। এখন এইখানের মধ্যে আমাদের একটা কাজ আছে। ডায়োডের কথা আমি বলছিলাম যে এরকম কতগুলি যে সেমিকন্ডাক্টরের টাইপ আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, এরকম তোমরা তোমাদের আগের বইয়ের মধ্যে পাবা, যদি আগের বই তোমাদের কোনো বড় ভাইয়াপুর কাছ থেকে পাও, যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর এমন নামের দুইটা ছিল, যেগুলো তোমাদের এইবারের নতুন সিলেবাসে বাদ দিয়ে দিছে। এখন ডায়োডের যে ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা তো ও লেভেলস থেকে জানি। কি করে সে? ডায়োডের অ্যারোটা যেই ডিরেকশনে পয়েন্ট করে আছে ওইদিকে কারেন্টকে বলতে গেলে একদম কোন রকমের রেজিস্ট্যান্স ছাড়া ফ্লো করতে দেয়, কিন্তু ডায়োডের অ্যারোটা যেই দিকে পয়েন্ট করে আছে তার উল্টা ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করতে নেয় তো তখন কি করে? সে অলমোস্ট ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করে, সো ওইদিকে কি করতে দেয় না? কোন রকমের কারেন্টই ফ্লো করতে দেয় না, ঠিক আছে? এই জিনিসটা অ্যাকচুয়ালি বানায় কি ডিফারেন্ট ডিফারেন্ট সেমিকন্ডাক্টরের কম্বিনেশন দিয়ে জাংশন বানায় দেন করা হয়, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো। A diode is made by joining different types of semiconductors which normally creates an energy barrier at the junction between them. তো এই জাংশন গুলা তোমরা এইচএসসি সিলেবাস যখন পড়বা, ঠিক আছে, তখন পাবা। এখন এইচএসসি সিলেবাসের এগুলা কথা আসলে না বলি, তোমরা তোমাদের বড় ভাই আপুদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো, যে মেনাজের কাছে জিজ্ঞাসা করতে পারো, রাফিজ, আমি ওদের কাছে জিজ্ঞাসা করতে পারো, যে ব্যাপারটা একটু স্কেয়ারি আর কি, বুঝছো? ওরা মেনাজ তো তাও এরকম বায়োলজির পড়া পড়তেছে, তো এটার জন্য ও ম্যাথ একটু কম দেখতেছে। ম্যাথের ব্যাপারটা আরো বিশাল কাহিনী করবে, ঠিক আছে? তো এর জন্য তোমাদের সবাইকে বলছিলাম যে ম্যাথ যত ভালো পারবা, আর কোর ম্যাথমেটিক্স তো একদম সোজা, ফার্দার ম্যাথমেটিক্সটা নিলে পরে তোমাদের নিজেদের হেল্প হইতো, ঠিক আছে? বাট স্টিল যারা নাকি নেও নাই, তো এখন আর কিছু করার নাই। তোমাদের অ্যাডমিশন কোচিং এর সময় ওরকম হার্ড ওয়ার্ক করে আলাদাভাবে শিখে নিতে হবে। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো আমরা এইচএসসি সিলেবাস নিয়ে বেসিক্যালি গল্প করতেছিলাম। তো এইচএসসি সিলেবাসের ব্যাপারে তোমরা তোমাদের সিনিয়রদের কাছ থেকে শুনো। এত বেশি সোজা না, কিন্তু ইম্পসিবল না আর কি, পড়লে পরে পারা যায়, তেমন টাইপের একটু কষ্ট করা লাগবে। তো এটার জন্য তুমি এ লেভেলস এ যত নিজের কনসেপ্ট স্ট্রং রাখতে পারবা, তখন এ লেভেলস এর ব্যাপার নিয়ে এত বেশি তোমার চিন্তা করা লাগবে না। নতুন যেসব বাংলা মিডিয়ামের পড়া ওদের সাথে মিলায় তাড়াতাড়ি বাংলা মিডিয়ামের পড়াটুকু কভার করলেই অ্যাডমিশনের জন্য মোর অর লেস প্রিপেয়ার্ড হয়ে যাবা। কিন্তু যদি তুমি এ লেভেলস অফ ফাঁকিবাজি করো, দেন আর মনে করো যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার বলতে গেলে সুযোগ নাই আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো, যে ওরকম জাংশন ক্রিয়েট করে ডিফারেন্ট ডিফারেন্ট সেমিকন্ডাক্টরের মধ্যে জাংশন ক্রিয়েট করে কি করা হয়, এমন এনার্জি ব্যারিয়ার ক্রিয়েট করা হয় যে জাস্ট এক ডিরেকশন এনার্জি ফ্লো করতে দিবে বা ইলেকট্রিসিটি ফ্লো করতে দিবে, উল্টা ডিরেকশনে দেয় না, এমন টাইপের ব্যাপার। তো তাহলে দিস ব্লকস দ্য মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স, হোলস এন্ড ইলেকট্রনস অ্যাক্রস দ্য ব্যারিয়ার। এটা কিভাবে করে, যেটা আমাদের বইয়ে লেখা নাই, সো এটা আমরা কথা বলবো না। বাট এনার্জি ব্যারিয়ার আছে মানে কি, যে একটা সার্টেন এনার্জির রিকোয়ারমেন্ট আছে, যে এই এনার্জির বেশি এনার্জি দিলে পরে ওভারকাম করা পসিবল, তাই না? তো তাহলে তোমাদের অনেকজনেরই ও লেভেলসে থাকতে সময় মাথায় আসার কথা যে কি, আচ্ছা ডায়োড জাস্ট এক ডিরেকশন ইলেকট্রিসিটি ফ্লো করতে দেয় বা কারেন্টকে ফ্লো করতে দেয়, কেন? আমি যদি উল্টা ডিরেকশনে অনেক 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 হাই ভোল্টেজ দেই, সো তাহলে সে কি ইভেন্চুয়ালি উল্টা ডিরেকশনে ইলেকট্রিসিটি ফ্লো করতে দিবে না? ইয়েস দিবে। প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা থ্রেশহোল্ড আছে, ঠিক আছে? যে সে ম্যাক্সিমাম এতটুকু রেজিস্ট করতে পারবে, এর থেকে বেশি তারা রেজিস্ট করার ক্যাপাবিলিটি থাকবে না, ঠিক আছে?
তো এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, কি বলতেছে যে দিস ব্যারিয়ার ক্যান বি ওভারকাম ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন ইফ আ স্মল ফরওয়ার্ড ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড। তো ফরওয়ার্ড ডিরেকশনে মানে ডায়োডের অ্যারোর ডিরেকশন যেদিকে, ওইদিকে কি অল্প একটু ভোল্টেজ, মানে কত, মাত্র 0.6 ভোল্ট, এটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হয়। তো এতটুকু ভোল্টেজ দিলে পরে সে কি করে, সুন্দর মতো ইলেকট্রিসিটি ফ্লো করতে দেয়। ইন দ্য রিভার্স ডিরেকশন মানে উল্টা ডিরেকশনে সে কি করে, only very few charge carriers can pass through at low voltages। তো তার মানে লো ভোল্টেজে মানে কি, তুমি যদি চার্জ ক্যারিয়ার গুলাদেরকে এনাফ এনার্জি না দাও, তো তাহলে তারা কি করতে পারবে না, দে উইল নট বি এনার্জেটিক এনাফ টু ওভারকাম দ্য ব্যারিয়ার। ঠিক আছে, তো তাহলে দে অ্যাকাউন্ট ফর টাইনি লিকেজ কারেন্ট, যে যেই অল্প অল্প ইলেকট্রন যাইতে পারে তারা হলো নরমালি লিক হয়ে একটু একটু ফাঁক ফোকর পেয়ে তারা চলে যায়। কিন্তু অ্যাকচুয়ালি রিভার্স ডিরেকশনে কারেন্টকে ভালো মতো ফ্লো করানোর জন্য তোমার কি লাগবে, লার্জ এনাফ ভোল্টেজ লাগবে। যে কি বলতেছে, ওয়ান্স দ্য রিভার্স ভোল্টেজ বিকামস লার্জ এনাফ it can overcome the large reverse energy barrier and force the conduction process in the opposite direction। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, আমি দাঁড়াও স্ক্রিনশটটা চলে গেছে, আরেকবার দিয়ে নেই। ওকে, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো কাজটা কি হয়। So this is the forward bias। যে কারেন্ট এইদিকে ফ্লো করবে, তো কারেন্টের ফ্লোয়িং এর ডিরেকশন আর ডায়োডের অ্যারোর ডিরেকশন কি, ইয়েস অপোজিট ডিরেকশনে ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থাকে আপ টু আ সার্টেন পয়েন্ট, যে যতক্ষণ না পর্যন্ত কারেন্টকে ফ্লো করতে দিচ্ছে না তখন পর্যন্ত বলতে গেলে কোনো কারেন্টই ফ্লো করে না, একদম নেগলিজিবল। কিন্তু এক সময় না এক সময় উল্টা ডিরেকশনে সে যে ফোর্স দিয়ে ইলেকট্রন গুলাকে মুভ করতে দিচ্ছে না, এক সময় না এক সময় ইলেকট্রন গুলা কি করবে, ওই ব্যারিয়ারটাকে ওভারকাম করবে। কখন পারবে এটা করতে, যদি অপোজিট ডিরেকশনে অনেক 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 হাই ভোল্টেজ দেওয়া হয়। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে বলতেছি, যে এখানের মধ্যে কাজটা কি দেখো, এইটা হলো আমাদের ফরওয়ার্ড বায়াস, যেখানে কি বলতে গেলে ভেরি রেডিলি ইলেকট্রন গুলাকে ফ্লো করতে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি গ্রাফের সাথে এটা রিলেট করে ওরকম এঁকে দেই, তাহলে পরে অনেক ইজিলি বুঝতে পারবো। কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ, সরি। ওকে, সো হোয়াট হ্যাপেন্স পজিটিভ ডিরেকশনে, যে ফরওয়ার্ড ডিরেকশনে মাত্র 0.6 ভোল্ট, এটা হলো ছোট একটা ভোল্টেজ দেওয়া লাগে, তাহলে যেন সে কি করতে পারে, পজিটিভ ডিরেকশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, এখন উল্টা ডিরেকশনে যদি তুমি দাও, এই যে ডায়োডটা ওই সেম ডিরেকশনে পয়েন্ট করে আছে, তুমি যদি এখন ব্যাটারিটাকে উল্টায় দাও, মানে কি এখন কারেন্টকে এই দিকে ফ্লো করাইতে চাচ্ছ, এখন ডায়োডের অ্যারোর ডিরেকশন যেই দিকে, কারেন্টটাকে তুমি কি করতেছো, উল্টা ডিরেকশনে ফ্লো করাইতে চাচ্ছ, এন্ড তুমি ভোল্টেজ দিছো খুবই কম। ঠিক আছে, দ্য ভোল্টেজ ইজ নট এনাফ। তো তাহলে তখন কি করবে না, ভোল্টেজ যদি এনাফ না হয় তো তাহলে তখন কোনো কারেন্ট ফ্লো করবে না। তো কারেন্ট ফ্লো করতেছে না মানে কি, যে দেখো ভোল্টেজ নেগেটিভ হচ্ছে, যে এখানের মধ্যে কি মনে করো ভোল্টেজ -1 ভোল্ট, -2 ভোল্ট, -3 ভোল্ট, এরকম তুমি ভোল্টেজ দিচ্ছ, বাট কারেন্ট কত থাকতেছে প্রভা, 0 থাকতেছে। কেন, বিকজ সে নেগেটিভ ডিরেকশনে ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করে, যে বলতে গেলে কোন রকমের কারেন্টই কি করতে দেয় না, ফ্লো করতে দিচ্ছে না। কিন্তু এই নেগেটিভ
যত তুমি এরকম উল্টা ডিরেকশনে ভোল্টেজ বাড়াবা, তো তার মানে কি তত বেশি তুমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো। তো এক সময় না এক সময় কি হবে, ওই যে সে রেজিস্ট করতেছে ইলেকট্রনের মুভমেন্টটাকে, একটা না একটা তো পয়েন্ট থাকবে যে সময় তাকে কি করা যাবে, ওই যে এনার্জি ব্যারিয়ারটা, ইলেকট্রন গুলা যে ফ্লো করতে পারতেছে না, কেন পারতেছে না? বিকজ ইলেকট্রন গুলার একটা এনার্জি রিকোয়ারমেন্ট আছে, যে তাদের অ্যাটলিস্ট এত অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে, আর না হলে পরে তারা মুভ করতে পারবে না। সো উল্টা ডিরেকশনে ভোল্টেজ দিতে 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 এক সময় কি হবে, ওই এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম হয়ে যাবে। তো এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম হয়ে গেলে তখন কি, তখন আর তাদেরকে আটকাইতে পারবে ইলেকট্রন গুলাকে? না। তো তখন ইলেকট্রন গুলা ফ্লো করা শুরু করে। ঠিক আছে, তো এই জিনিসটা তারা এখানের মধ্যে দেখো কি বলতেছে। এই যে প্রথমের দিকে বলতে গেলে কোনো কারেন্টই নাই, আস্তে আস্তে অল্প কয়টা ইলেকট্রন একটু লিক হয়, এই যে লিকেজ কারেন্ট, অল্প 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 কারেন্ট লিক হচ্ছে, কিন্তু সব ইলেকট্রন পারতেছে না, অল্প অল্প ইলেকট্রন কয়েকটা লো এনার্জি কি বলে লো রেজিস্ট্যান্সের জায়গা দেখে লিক হয়ে যাচ্ছে। কিন্তু এক সময় ব্রেকডাউন ভোল্টেজ মানে কি, রিভার্স ডিরেকশনে এত হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে যে এখন কি হবে, এখন আর ইলেকট্রন গুলাকে আটকায় রাখতে পারবে না। তো এখন ইলেকট্রন গুলা কি করতেছে, উল্টা ডিরেকশনে, যে রিভার্স ডিরেকশনে তারা ফ্লো করা শুরু করলো। ঠিক আছে, তো নরমালি আমরা এটা চাই না, যে আমরা উল্টা ডিরেকশনে ডায়োডকে কখনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করাইতে চাই না, কিন্তু করানো পসিবল আর কি। ঠিক আছে, যে উল্টা ডিরেকশনে যদি তুমি কি করতে চাও, একটা ডায়োডের থ্রুতে উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো করাইতে চাও, দেন দ্যাট ইজ পসিবল। কিন্তু তার জন্য কি লাগবে, ইউ উইল হ্যাভ টু মিট দ্য ভোল্টেজ রিকোয়ারমেন্ট অর দ্য এনার্জি রিকোয়ারমেন্ট। বুঝতে পারছো কাবিও? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন এখানের মধ্যে থার্মিস্টরের কথা এন্ড এলডিআর এর কথা বলছে, এই দুটো জিনিস আমরা অলরেডি জানি কেমন টাইপের কাজ। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর বলো, থার্মিস্টর বলো, তারা দুজন একই টাইপের বিহেভিয়ার শো করে। কেমন? লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের জন্য লাইট ইন্টেন্সিটি যেমন, থার্মিস্টরের জন্য টেম্পারেচার তেমন। কি হয়, লাইট ইন্টেন্সিটি বাড়লে তখন more and more electrons jump from the valence band to the conduction band, তো তখন তারা কন্ডাকশন প্রসেসে বেশি বেশি করে পার্টিসিপেট করে, তো তখন কারেন্ট বেড়ে যায়, মানে রেজিস্ট্যান্স কমে যায়। থার্মিস্টরের জন্য টেম্পারেচার নিয়ে বলবো, কি বলবো, টেম্পারেচার বাড়লে ইলেকট্রনস গুলা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে, তো যত বেশি ইলেকট্রন এরকম জাম্প করতেছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেড়ে যায়, তো তাহলে টেম্পারেচার বাড়লে পরে রেজিস্ট্যান্স কমে যায়। তো এইসব টাইপের কথাই তাদের এখানের মধ্যে লেখা। কি বলতেছে, light dependent resistors have the property that their resistance depends on the light level around them. In brighter conditions, the LDR will have a lower resistance. LDRs are made from semiconductor material, and light landing on the material can boost electrons from the what, valence energy band up to the conduction energy band. তো তাহলে এখানের মধ্যে কি হলো, লাইট ইন্টেন্সিটি বাড়াতে যে ওই সেমিকন্ডাক্টরের উপর লাইট শো করা হইলে বা ইলুমিনেট করা হইলে কি হয়, ইলেকট্রনস গুলা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে। তো তাহলে ইনক্রিজিং দ্য নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রন, দ্য ইফেক্ট ইজ টু মেক দ্য এলডিআর কন্ডাক্ট বেটার, ইট হ্যাজ আ লোয়ার রেজিস্ট্যান্স। তো তাহলে লাইট ইন্টেন্সিটি বেড়ে গেলে রেজিস্ট্যান্স কমে যায়। ওই সেম কথাটা আমরা কি করতে পারবো, থার্মিস্টরের জন্য বলতে পারবো, এক্সেপ্ট লাইট ইন্টেন্সিটির জায়গায় এখন এখানে কি নিয়ে বলতে হবে, টেম্পারেচার নিয়ে। একই কথা, thermistors work exactly the same way except that their resistance depends on the thermal energy from the surroundings. The most common type of thermistors are referred to as negative temperature coefficient thermistors, the NTC. The use of thermistors can boost, these use thermal energy to boost their electrons into the conduction band, meaning their resistance falls as the temperature rises. So এইগুলা নিয়ে তো আমাদের কোনো কনফিউশন থাকার কথা নেই, এগুলো আমরা ও লেভেলস থেকে পড়ে আসছি। এখন আমাদের ইনসুলেটর, লাস্ট 2 দিন ধরে আমরা জাস্ট এই দুইটা নিয়ে কথা বললাম, সেমিকন্ডাক্টর নিয়ে আর
কন্ডাক্টর নিয়ে, যে মেটাল নিয়ে। ইনসুলেটরের জন্য কি হয়, এখন তোমরা বুঝে গেছো অলরেডি যে এনার্জি গ্যাপটা অনেক বড়, তাই না প্রভা? এনার্জি গ্যাপ অনেক বড় ইনসুলেটরের জন্য। কিসের সাথে কিসের মধ্যে? ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা অনেক বড়। কিন্তু এই এনার্জি গ্যাপটা মিট করার তো কোনো ইম্পসিবল তো কাজ না, হার্ড কিন্তু নট ইম্পসিবল, তাই না? তো তাহলে তোমার কি করা লাগবে? এয়ার এর থ্রুতে, এই যে আমাদের ঝড় হইতেছে, তাই না? তো ঝড়ের সময় যে বিজলি চমকায়, এই জিনিসটা আসলে কিভাবে হয়? ক্লাউড চার্জড হয়। কিভাবে? এগুলো আমরা ও লেভেলসে থাকতে সময় পড়ছিলাম, তাই না? ক্লাউডের মধ্যে যেসব আইস পার্টিকেলস থাকে তারা নিজেদের সাথে নিজেরা কোলাইড করে, দেন ক্লাউডের ভিতর দিয়ে যেসব এরোপ্লেন গুলি মুভ করে তাদের বডির সাথে ফ্রিকশনের জন্য কি হয়? চার্জিং বাই ফ্রিকশন, ওইসব ব্যাপার আমরা পড়ছিলাম। সো ক্লাউড কি আছে আনিসা? ক্লাউড হলো চার্জ। এখন যে কোনো চার্জড জিনিস সে কি হইতে চায়? ডিসচার্জড হইতে চায় না? হ্যাঁ। তো তাহলে ওই যে ক্লাউডটা চার্জড আছে, সে তো আর্দিং হইতে চাবে। ডিসচার্জিং মানে কি? আর্দিং হইতে চাওয়া, তাই না? তো এখন ওই ক্লাউডের এত বেশি চার্জ আছে কিন্তু সে কি হইতে পারতেছে না? ডিসচার্জ হইতে পারতেছে না। কেন? বিকজ ক্লাউড আর্থের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্টে আসতে পারতেছে না। ক্লাউডটা আর্থের সাথে কন্ট্যাক্টে আসতে পারতেছে না কেন? তাদের মাঝে কি আছে? air, এয়ার আছে। তো তাহলে এই যে আমাদের আকাশে এই ক্লাউড, এই মেঘ, আর এই নিচে হলো গ্রাউন্ড। সো ক্লাউড হলো চার্জ, ক্লাউড হলো চার্জ, কিন্তু তারা ডিসচার্জ হইতে পারতেছে না বিকজ তাদের মাঝে, যে তাদের আর আর্থের মাঝে কি আছে? এয়ার নামের একটা মিডিয়াম আছে, যে নাকি কি, যে নাকি হলো ইনসুলেটর, যে যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না বা খুবই খুবই বাজে কন্ডাক্টর। তো এখন ক্লাউড নরমালি এরকম ডিসচার্জ হইতে পারতেছে না। অনেকদিন ধরে তার চার্জ শুধু অ্যাকুমুলেট হচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে, চার্জ খালি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। তো চার্জের ডিফারেন্স যত বাড়বে তত কি হবে? দ্য পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ক্লাউডস এন্ড দ্য আর্থ বাড়তে থাকবে, ঠিক আছে? সরি। সো পটেনশিয়াল ডিফারেন্স যত এরকম বাড়বে, একটা সার্টেন পয়েন্টে যায় কি হবে? দ্য পটেনশিয়াল ডিফারেন্স উইল বি সো ভেরি হাই যে ইভেন তারা কি করবে? এয়ার কে আয়োনাইজ করে ফেলবে, ঠিক আছে? তো যখন আমরা এরকম থান্ডার দেখি, ঠিক আছে, যখন নাকি ওরকম বিজলি চমকাইতে দেখি, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে? বিজলি যখন চমকায় তখন এরকম এয়ার গুলা আয়োনাইজ হয়ে যায়। তো এর জন্য ওগুলা কিসে কনভার্ট হয়? আমরা স্টেটস অফ ম্যাটার কি কি পড়ছিলাম? সলিডস, লিকুইডস এন্ড গ্যাস, তাই না? স্টেটস অফ ম্যাটার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আরো অনেকগুলো আছে। গ্যাসের পরের যেই স্টেট অফ ম্যাটার ওইটাকে বলা হয় কি? প্লাজমা, ঠিক আছে? তো এয়ার কিন্তু তখন অ্যাকচুয়ালি কি হয়? ওই যে সাদা কালারের যে ট্রেইলটা দেখি আমরা আকাশে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি কি? প্লাজমা, বুঝছো? তো তখন এয়ারটা কি হয়ে যায়? আয়োনাইজ হয়ে যায়। তো এয়ার যদি আয়োনাইজ হয়ে যায় তখন কি করবে? তখন ক্লাউড থেকে আর ক্লাউডের সাথে আর্থের একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হয়ে যায়, যে ক্লাউডের সাথে আর্থের একটা কানেক্টিং পয়েন্ট তৈরি হয়ে গেছে। তখন কি করতে পারবে? ক্লাউড যে এতদিন ধরে তার চার্জটা অ্যাকুমুলেট করছে, এখন সে ইভেন্চুয়ালি কি হইতে পারবে? ডিসচার্জ হইতে পারবে। সো এখন মাঝে দিয়ে যদি কোনো মানুষ টানুষ এখানের মধ্যে আসে, সো তখন কি হয়ে যায়? মানুষের গায়ে এরকম ঠাডা পড়লে পরে মারা যায় আর কি, বিকজ এত হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ডিসচার্জ হচ্ছে। তারা যদি মাঝে দিয়ে চলে আসে, যে নাকি এয়ারকেই কি করে ফেলছে? আয়োনাইজ করে ফেলছে। মানুষের রেজিস্ট্যান্স হাই, দ্যাটস ট্রু, কিন্তু এয়ারের মতো তো এত বেশি না। তো তাহলে যেই থান্ডার এয়ারকেই আয়োনাইজ করে ফেলতে পারছে, সে তো মানুষটাকে পুরো পুরায়ে তার ভিতর দিয়ে, যে মানুষের থ্রুতে আর্দিং হয়ে চলে যাবে। তো তখন মানুষটা হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক শক খায়। সাম পিপল সার্ভাইভ, ওইটা হইতে পারে যে তাদের মধ্যে কি মানুষের মধ্যে দিয়েও যাচ্ছে, তার অনেকগুলো অর্গানে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় অলরেডি, বুঝছো? মানুষটার ভিতর দিয়ে যাইতে সময় এত হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে সময় মানুষের অনেকগুলো অর্গান পুড়ে যায়। সে বাঁচতে পারে যদি তার ওরকম কি থাকে?
ক্রিটিক্যাল অর্গানগুলি যদি ফিট থাকে বা সার্ভাইভালের জন্য যে সবগুলা দরকার ওগুলা যদি আমাদের ওয়ার্কিং থাকে, সো তাহলে অনেকগুলি মানুষ দেখবে, একটা মানুষ আছে ইন্ডিয়াতে যে তার ভিতর দিয়ে সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, যে সে একটা ব্যাটারির উপর দাঁড়ায় থাকে, তার হাতে বাল্ব নিয়ে রাখে, তো সে ওই বাল্বটা এরকম হাতে নিয়ে ব্যাটারির উপর দাঁড়াইলে পরে তখন ব্যাটারিটা জ্বলে ওঠে, যে মানুষের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ওরকম পাস করতেছে। তামিলনাড়ুর দিকে মনে হয় এমন একটা মানুষ আছে, বুঝছো? তো এরকম কতগুলি মানুষের মধ্যে কি থাকতে পারে, বৃষ্টিতে ভিজে টিজে ওরকম টাইমে তাদের মধ্যে কন্ডাক্টিং কোন একটা প্রপার্টি আসতে পারে, যার জন্য মাঝে মাঝে মানুষজন বেঁচে যায়। বুঝতে পারছো নাফিস? ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা যেটা বুঝলাম যে ইনসুলেটরকে দিয়েও কি করানো পসিবল, ইনসুলেটরকে দিয়েও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল, জাস্ট হোয়াট নিডস টু বি ডান, হাই ভেরি হাই অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স বিল্ড আপ করা লাগবে বা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এই কথাটা এখানের মধ্যে বলতেছে কি জিনিস, electrical insulators can be thought of as materials in which the energy gap between the valence band and the conduction band is so large that there are virtually zero electrons available for conduction. তো তাহলে ইনসুলেটরদের নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে বলতে গেলে কোনো ফ্রি ইলেকট্রনই থাকে না কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করার জন্য। there will be therefore no conduction holes either. সো যেহেতু কোনো কন্ডাকশন ইলেকট্রন নাই, তো তার মানে কোনো পজিটিভ হোলও ক্রিয়েট হয় নাই, সবাই কি আছে, ব্যালেন্স ব্যান্ডে আটকায় আছে। তো এখন কি দরকার, in order to make them conduct electricity, what needs to be done? A very large input of energy is required in order to make the material conduct. Often this results in melting or other damage before the material becomes electrically conducting. For example, glass is normally an excellent insulator, but very high electric field, more than 10 million volts per meter, এটা হলো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একটা ইউনিট। আরো একটা ইউনিট আছে নিউটন পার কুলম, এটা আমরা A2 তে পাবো, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডের বড় একটা কনসেপ্ট আমরা A2 তে পাবো, সো ওখানে পড়বো। তো বলতেছে কি, ক্রিয়েটেড অ্যাক্রস গ্লাস ক্যান কজ ইট টু বিকাম কন্ডাক্টিং, মানে গ্লাস যে নাকি একটা ইনসুলেটর, এয়ার যে নাকি একটা ইনসুলেটর, প্লাস্টিক যে নাকি একটা ইনসুলেটর, রাবার যে নাকি ইনসুলেটর, যে কোনো ইনসুলেটরের ভিতর দিয়ে কি করানো পসিবল, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল, জাস্ট হোয়াট নিডস টু বি ডান, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজের ওই বারটা আমাদের কি করা লাগবে, ফুলফিল করা লাগবে, যে উই হ্যাভ টু রিচ দ্যাট অ্যামাউন্ট অফ ভোল্টেজ, তাহলে যেন কি করানো যায়, তাদের এনার্জি ব্যারিয়ারটাকে ওভারকাম করা যায়, ঠিক আছে? ওকে, and now the last topic of today's lecture, সুপার কন্ডাক্টিভিটি। এই নামটা শুনেই আমরা বুঝতে পারতেছি সুপার কন্ডাক্টিভিটি মানে কি, যে নাকি কোন রকমের রেজিস্ট্যান্সই কি করবে না, ফিল করবে না, ঠিক আছে? তো এখন রেজিস্ট্যান্সটা আসলে কি, আমরা যে রেজিস্ট্যান্সের কথাগুলি বলি, রেজিস্ট্যান্স ব্যাপারটা আসলে কি প্রভা, ইলেকট্রনস গুলা যখন নাকি মুভ করে তারা কি করে, ওই যে ল্যাটিসের সাথে যে ভাইব্রেট করতে থাকে যে ল্যাটিসটা, তার সাথে যে কলিশন হয়, ওইটার জন্যই তো ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি কি করে, রেজিস্ট্যান্স ফিল করে না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ওই ল্যাটিসের ভাইব্রেশনটাই যদি বন্ধ করে দেই, তো তাহলে কি ইলেকট্রন গুলি আর রেজিস্ট্যান্স ফিল করবে? যদি ভাইব্রেশনটাই বন্ধ করে দেই, তখন ইলেকট্রন গুলি একদম কোন রকমের কলিশন এনকাউন্টার না করেই সুন্দর মতো সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে। সো এরকম টাইপের একটা ব্যাপার। আচ্ছা, আমরা তাহলে ভাইব্রেশনটা কিভাবে বন্ধ করতে পারি, আর ভাইব্রেশনটা কমাবো কিভাবে? টেম্পারেচার বাড়লে ভাইব্রেশন বাড়ে, তো তাহলে ভাইব্রেশন কমানোর জন্য কি করা দরকার, টেম্পারেচার কমানো দরকার। তো তাহলে আমরা টেম্পারেচার কমাবো 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 কমাবো, তো এমন একটা টেম্পারেচার আমাদের আসে যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার, যখন কি হয়, ভাইব্রেশনটা বন্ধ হয়ে যায়, যেই সময় রেজিস্ট্যান্সটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তো যেই টেম্পারেচারে রেজিস্ট্যান্সটা জিরো হয়ে গেল, তখন ওই ম্যাটেরিয়ালটা কিসে কনভার্ট হয়ে যায়, the material gets converted to a superconductor, যে নাকি কোন রকমের রেজিস্ট্যান্স কি করে না, অফার করে না, যে তার ভিতর দিয়ে
পারসিস্টেন্ট কারেন্ট ফ্লো করবে, সারা জীবন কারেন্ট ফ্লো করতে থাকবে উইদাউট লুজিং এনি এনার্জি। এখানের মধ্যে কাজটা কি, রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ হায়ার টেম্পারেচারস, ওকে, বিকজ দ্য হায়ার এনার্জি, কি বলে, দ্য হায়ার লেভেল অফ ইন্টারনাল এনার্জির এই ব্যাপারে যেটা লিখে রাখছি ইউনিট 5 এ আমরা শিখবো। এটা খুবই সুন্দর একটা কনসেপ্ট, যে আমরা এই কতগুলো ল পড়ছিলাম না, মনে আছে, বয়েলস ল, প্রেসার ল, ওই যে গে-লুসাক্স ল যেটা। সো ওইসব ব্যাপারগুলা ইউনিট 5 এ অনেক ডিটেইলে আমাদের আসবে ইন্টারনাল এনার্জির এই কনসেপ্টের মধ্যে, ঠিক আছে। তো এখানের মধ্যে কি হয়, in the material causes more vibration of the fixed ions, so তখন these ions collide more often with the charge carriers to reduce their speed of movement through the material. So তাহলে যা বলছিলাম, টেম্পারেচার বাড়লে অলওয়েজ কি হবে, ড্রিফট ভেলোসিটি কমে যাবে, মনে থাকবে এটা, টেম্পারেচার বাড়লে ড্রিফট ভেলোসিটি অলওয়েজ কমে, ঠিক আছে। তো তাহলে reducing the temperature reduces the resistance allowing greater current flow. তো এটা হলো ব্যাপার। তো বলতেছে কি, কুলিং টু এভার লোয়ার টেম্পারেচার কন্টিনিউস দিস ট্রেন্ড, যে টেম্পারেচার যত কমাবো রেজিস্ট্যান্স তত কমবে। তো তাহলে এই ব্যাপারটা কন্টিনিউ হইতে থাকে কতক্ষণ পর্যন্ত, until something quite unexpected happens. কেমন আনএক্সপেক্টেড ব্যাপার, below a certain critical temperature the resistance suddenly drops to zero, যে রেজিস্ট্যান্স হঠাৎ করে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। This is called superconductivity. The critical temperature varies with the material, কি বলে, varies with material to material, যে এক এক ম্যাটেরিয়ালের ক্রিটিক্যাল টেম্পারেচার এক এক রকম। But for most metals it will be below -243 ডিগ্রি সেলসিয়াস, যে মেটালের জন্য, যে বেশিরভাগ মেটালের জন্যই কত, ক্রিটিক্যাল টেম্পারেচার হলো -243 ডিগ্রি সেলসিয়াস। মানে কি, যে তুমি টেম্পারেচার কমায় কত, -243 ডিগ্রি সেলসিয়াসে যদি আনো, তো তখন সে কি করবে, মেটালটা একটা কি বলে, সুপার কন্ডাক্টরে কনভার্ট হবে, ঠিক আছে। কিন্তু আমাদের তো এত লো টেম্পারেচারে যাওয়া তো খুবই কষ্ট, তাই না, এত লো টেম্পারেচারে যাওয়া খুবই টাফ একটা ব্যাপার। তো তাহলে আমরা কি চাবো, হায়ার টেম্পারেচার কিন্তু লোয়ার রেজিস্ট্যান্স, এমন টাইপের আমরা একটা ব্যাপার চাবো। তো ওই জিনিসটা তারা কিভাবে করে, সিম্পল মেটাল দিয়ে তো এটা হবে না। তো তারা কি করে, ডিফারেন্ট অ্যালয় ক্রিয়েট করে, যে মেটালের এক একটা টাইপের এরকম মিক্সচার নিয়ে তারা কি করতে চায়, তারা দেখে যে কোন মেটাল গুলার কম্বিনেশন মিলায় এরকম সুপার কন্ডাক্টিভিটি আনা যায় এটা হায়ার টেম্পারেচার, ঠিক আছে। তো কি বলতেছে এখানের মধ্যে দেখো, কমপ্লেক্স সিরামিক সেমিকন্ডাক্টরস, কি বলে, সুপার কন্ডাক্টরস have been created that have temperatures at which they conduct without any electricity as high as কত, যে মাত্র -135 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু নেগেটিভ টেম্পারেচারে গেলে পরে সে কি করে ফেলে, সুপার কন্ডাক্টরে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। সুপার কন্ডাক্টরস আর স্পেশালি ইউজফুল কিসের কাজে, ইন অ্যাপ্লিকেশনস ওয়্যার লার্জ কারেন্ট ইজ নিডেড। কোন জায়গায় আমাদের এত লার্জ কারেন্ট লাগে, লার্জ হ্যাড্রন কলাইডার, এই নামটা অনেকজনের শোনার কথা, যারা নাকি ফিজিক্স নিয়ে অনেক কিছু দেখো তাদের এই জিনিসটা জানার কথা। এটা আমরা ইউনিট 4 এ পাবো পার্টিকেল ফিজিক্স এর মধ্যে, ঠিক আছে। সো লার্জ হ্যাড্রন কলাইডার, এই জিনিসটা যারা নাকি বিগ ব্যাং থিওরি টিভি সিরিজ দেখছো আর অন্য কোন এরকম ফিজিক্স রিলেটেড নিউজ দেখছো, ওখানের মধ্যে তোমাদের এই নামটা শোনার কথা, ঠিক আছে। তো এখানের মধ্যে কাজটা কি হয়, as a large current would normally waste too much energy or damage the surroundings with the heat dissipated. তো এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি করা হয়, লার্জ হ্যাড্রন কলাইডারের মধ্যে ভেরি পাওয়ারফুল ম্যাগনেটস দরকার, ঠিক আছে। তো ওরকম নরমালি ম্যাগনেট, ন্যাচারালি অকারিং ম্যাগনেটে পাওয়া যায় না। তো আমরা কি করি, এর জন্য ইলেকট্রোম্যাগনেট ক্রিয়েট করি, অনেক পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেট। তো এখানের মধ্যে কাজটা কি, ফর এক্সাম্পল, the strong magnets needed in a particle accelerator will often be superconducting electromagnets cooled to very low temperatures to maintain their superconductivity. যে ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক স্ট্রেংথ আমরা কিভাবে বাড়াবো, যত বেশি কারেন্ট ফ্লো করাবো তত বেশি সে কি হবে, স্ট্রঙ্গার হবে, তার ফিল্ড লাইন গুলি তত কাছাকাছি আসবে। তো এই কথাটা,
the electromagnets in the large hadron collider operate at about 1.9 Kelvin মানে কত -271.1 ডিগ্রি সেলসিয়াস। এটা কি অন আর্থ, ঠিক আছে, আর্থের মধ্যে আমাদের ওয়ান অফ দা ভেরি লোয়েস্ট টেম্পারেচারস, মাত্র কত 1.9 কেলভিন, ভেরি ভেরি ক্লোজ টু 0 কেলভিন, ঠিক আছে। তো তাহলে এইটা হলো আমাদের সুপার কন্ডাক্টিভিটির ব্যাপারটা কি, যে টেম্পারেচার বাড়লে যেহেতু রেজিস্ট্যান্স বাড়ে, তো টেম্পারেচার কমাইলে রেজিস্ট্যান্স কমা উচিত, ইয়েস ওই কাজটাই হয়। সো তাহলে হোয়াট হ্যাপেন্স, টেম্পারেচার কমাইতে 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 এমন একটা টেম্পারেচার পাওয়া যায় যে টেম্পারেচারে কি হবে, ওই ম্যাটেরিয়ালটা কোনো রেজিস্ট্যান্সই অফার করবে না, তো তখন ওই ম্যাটেরিয়ালটাকে আমরা কি বলবো, সুপার কন্ডাক্টর। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এটা গেল আমাদের 4A যে টপিকটা, এই 4A টপিক আমাদের শেষ। এই 4 এর এক্সাম প্র্যাকটিস এন্ড যে টপিকগুলো পড়াইলাম, এই টপিকগুলার চেক পয়েন্ট কোশ্চেন, এগুলোর হোমওয়ার্ক দিব আমি পরে। এখন তোমাদের ফার্স্ট অফ অল ওই যে বুকলেটের এমসিকিউ গুলা তোমরা নিজেরা সলভ করো। আমার মনে হয় তোমরা কতজন ইনস্ট্রাকশনটা একটু বুঝো নাই। হ্যাঁ হ্যাঁ, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে, এক একটা ম্যাটেরিয়ালের ক্রিটিক্যাল টেম্পারেচার এক এক রকম, বুঝছো প্রভা? ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে আমি কালকে যে তোমাদেরকে এমসিকিউর ভিডিও গুলা দিচ্ছি, ওইটা কিন্তু তোমাদের ফার্স্টে ভিডিও দেখবা দেন সলভ করবা এমন না, হ্যাঁ। তোমরা ফার্স্টে কি করবা, নিজে সবগুলো এমসিকিউ ট্রাই করবা, দেন যেগুলো যেগুলো প্রবলেম ফেস করছো ওগুলো তুমি মার্ক করলা, ওকে। এখন তুমি ভিডিওগুলা ডেট বাই ডেট, ওরকম যে ভিডিওগুলি দেওয়া আছে ওখানের মধ্যে তুমি যে দেখবা অনেকজনই কমন টাইপের, যে তুমি যেমন প্রবলেম ফেস করছো তোমার আগের ব্যাচের ওরাও সেম টাইপের প্রবলেম ফেস করে থাকতে পারে, ঠিক আছে। সো তখন তুমি দেখবা ওই ভিডিওগুলোর মধ্যে তুমি যে প্রবলেম ফেস করছো ওই প্রবলেম কি ডিসকাস করা হয়েছে নাকি না। ইউ ক্যান ইজিলি স্কিপ দ্য কোয়েশ্চেনস টু যেই কোয়েশ্চেনে তোমার প্রবলেম আছে ওই কোয়েশ্চেনে তুমি যাবা যদি পাও আর কি। সো তাহলে ওখানে থেকে তুমি সলিউশনটা দেখবে, এমন টাইপের ব্যাপার, ঠিক আছে। বাট স্টিল কারো যদি ওই ভিডিওগুলো দেখতে ওরকম প্রবলেম ফেস করো, কোনো সমস্যা নাই, ভিডিও দেখা লাগবে না, আমরা ফ্রাইডে লাইভ ক্লাসে এমনিও প্রবলেমগুলি সলভ করাবো, ঠিক আছে। সো তাহলে তোমাদের বেসিক্যালি যে কাজটা থাকবে, কি কাজ, you will have to solve all the MCQ questions in the booklet, mark down any problems that you face, then আমাদের লাইভ ক্লাসে তোমরা ওরকম আমি পেজ বাই পেজ যাব, দেন তোমরা বলবা যে কোন পেজে কত নাম্বার কোশ্চেনে প্রবলেম ফেস করছো বা বুঝো নাই, তো তাহলে ওগুলি আমি করাই দিব, ঠিক আছে প্রভা? ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। 4টা থেকে, হ্যাঁ 4টা থেকে না করে আমরা 3টা থেকে করতে পারবো, এটা আমি জানাবো নি আজকে রাতে বা কালকে, ঠিক আছে। 4টা একটু লেট হয়ে যায়, 3টা থেকে 5টা সুন্দর একটা টাইম হয়। ওকে, সো আমরা এখন ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।